ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো যে আমরা মাধ্যমিকের যে ভৌতবিজ্ঞান সেই সাবজেক্টটা আমি পড়াই এবং তার মোটামুটি অনেকটাই শেষ হয়ে গেছে। তো আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। সেই অধ্যায়ের নাম হলো রাসায়নিক গণনা। তো এই যে আমাদের চ্যাপ্টার আছে রাসায়নিক গণনা, এটা কি মাধ্যমিকের মোটামুটি যারা একটু পড়াশোনা করে তারা এই চ্যাপ্টারটাকে একটু ভয় পায়, কারণ এখানে শুধুমাত্র অঙ্ক আছে। তো এই চ্যাপ্টারটাতে আজকে আমরা সেই অঙ্কগুলো কেমন করে করতে হয় সেই সমস্ত বিষয় শিখব। তার আগে আমাদের এই চ্যাপ্টার থেকে বলে দিই যে শর্ট কোশ্চেন থাকে প্লাস 3 নম্বরে একটা অঙ্ক থাকে। তো সেই 3 নম্বরের অঙ্কটা করার আগে আমরা শর্ট কোশ্চেনের জন্য যেই জায়গাগুলো থেকে কোশ্চেন হয় সেই জায়গাগুলো একটু দেখে নেব। তো দেখো শুরুতে আমাদের কি আছে। আচ্ছা, রাসায়নিক গণনা জানার আগে আমাদের জানতে হবে কি যে রাসায়নিক বিষয়টা অ্যাকচুয়ালি কী। তো রাসায়নিক সমীকরণ যেটা আমরা বলি, তো রাসায়নিক সমীকরণ হলো কি আমাদের কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যে হয় সেই বিক্রিয়াটাকে আমরা সংক্ষেপে লেখার জন্য তাদের যে সংকেত দিয়ে যে একটা সমীকরণ লিখি সেটাই আমাদেরকে রাসায়নিক সমীকরণ। তো প্রথমেই আমরা জানবো কি রাসায়নিক সমীকরণ কি। তো দেখো রাসায়নিক সমীকরণ কি বলছে। রাসায়নিক সমীকরণ বলছে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যার সমতা বজায় রেখে চিহ্ন ও সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত প্রকাশকে রাসায়নিক সমীকরণ বলা হয়। তার মানে আমরা একটা রাসায়নিক বিক্রিয়ার যে দুই ধরনের পদার্থ থাকে, যারা বিক্রিয়া করে এবং যেসব পদার্থ বিক্রিয়া থেকে উৎপন্ন হয়। তো যারা বিক্রিয়া করে তাদের আমরা বিক্রিয়ক বলা হয়, এবং যারা বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি, বিক্রিয়াজাত পদার্থ। তো এই বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যে পরমাণু সংখ্যার সমতা বজায় রাখতে হবে। পরমাণু সংখ্যার সমতা মানে কি, যে কত মোল পরমাণু, মানে সাপোজ হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করছে, তো কয়টা হাইড্রোজেন পরমাণু কয়টা অক্সিজেন পরমাণু বিক্রিয়া করছে এবং সেখান থেকে কত অণু জল উৎপন্ন হচ্ছে, সেই সমস্ত আমাদের কি সমতা বজায় রাখতে হবে। এমন হবে না যে হাইড্রোজেন আছে 3টা আর যেখানে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে সেখানে হাইড্রোজেন হচ্ছে 1টা, এরকম হবে না। এদিকে যদি 3টা থাকে ওই বছর 3টে হবে। এরকম করে সমতা বজায় রেখে যখন আমরা কি চিহ্ন ও সংকেতের সাহায্যে সেটাকে প্রকাশ করব, সেটাকেই বলা হয় কি রাসায়নিক সমীকরণ। তো এখন প্রশ্ন হলো, এই যে রাসায়নিক সমীকরণ এটা আমাদের কী কাজে লাগে, মানে আমরা এই যে রাসায়নিক সমীকরণ ব্যবহার করি সেটা কী কী কাজে ব্যবহার করি সেটা এখন আমরা দেখব। তো দেখো এরপর আমাদের যেটা টপিক, রাসায়নিক সমীকরণের তাৎপর্য। কি বলছে এখানে, রাসায়নিক সমীকরণ থেকে আমরা অনেক কিছু জানতে পারি। যেমন প্রথম কথা হলো গুণগত তথ্য। গুণগত তথ্যের মধ্যে কী কী পড়বে দেখো, আমি একটা একটা করে বলছি, তোমরা বুঝে নেবে। যে ফার্স্ট আমরা রাসায়নিক সমীকরণ থেকে যেটা জানতে পারি সেটা হলো কি গুণগত তথ্য। গুণগত তথ্যের মধ্যে প্রথমে পড়ছে কি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সংকেত ও নাম জানতে পারি ফার্স্ট, ঠিক আছে। যেমন আমরা ধরলাম একটা বিক্রিয়া H2 প্লাস O2, এখান থেকে তৈরি হচ্ছে কি S2O। আমরা জানি হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি জল তৈরি করে। এখন কোথাও এটাকে আমরা রাসায়নিক সমীকরণ বলতে পারবো? আমাদের উত্তর হবে কি না, এটা আমরা রাসায়নিক সমীকরণ বলতে পারবো না। তোমাদের প্রথমেই আমি বললাম কি যে পরমাণু সংখ্যার সমতা বজায় রেখে। এখন দেখো এখানে কি পরমাণু সংখ্যার সমতা বজায় আছে, দেখো হাইড্রোজেন আছে কয়টা, 2টা, অক্সিজেন কয়টা আছে, 2টা। তাহলে এটা হলো কি বিক্রিয়ক পদার্থ, তাহলে 2টা হাইড্রোজেন 2টা অক্সিজেন। এদিকে দেখো হাইড্রোজেন কয়টা আছে, এদিকে হাইড্রোজেন আছে 2টা, তাহলে এদিকেও 2টা আছে এদিকেও 2টা, এটা তো ঠিক আছে। কিন্তু এদিকে দেখো অক্সিজেন আছে 2টা, কিন্তু এখানে অক্সিজেন কয়টা আছে, 1টা। তার মানে এখানে আমাদের অক্সিজেনের সংখ্যাটা ঠিক নেই। তার মানে এটাকে আমরা কি বলতে পারবো না, এটা রাসায়নিক সমীকরণটা সঠিক নয়। তো সঠিক করতে গেলে আমাকে কি করতে হবে, এটাকে সমতা বিধান করতে হবে। আচ্ছা, সমতা বিধান কি করে করব, দেখো এখানে যেহেতু অক্সিজেন একটা শর্ট আছে, এদিকে কি অক্সিজেন 2টা থাকার কথা, তাহলে আমি এখানে 2 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে 2 লিখলে এখানে অক্সিজেন কয়টা হয়ে যাবে, 2 1 2, অক্সিজেন মিলে গেল। কিন্তু যখন আমি এখানে 2 লিখবো, এখানে হাইড্রোজেন কি আর 2টা থাকবে, হাইড্রোজেন এখন 2 থাকবে না, হয়ে যাবে কি 2 2 4 হয়ে গেল, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন যখন এদিকে 4 হলো, তার মানে এদিকেও হাইড্রোজেন 4টা লাগবে। কিন্তু এখানে হাইড্রোজেন আছে কত, 2টা, তাহলে আমাকে এদিকেও এখন 4 করতে হবে। 4 করতে গেলে এখানে আমাকে 2 লিখতে হবে, তাহলে 2 2 4, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কি সমতাযুক্ত সমীকরণ, এবং এটাকে আমরা কি রাসায়নিক সমীকরণ বলতে পারি। তাহলে এখন থেকে এই যে আমাদের সমীকরণটা পেলাম 2S2 প্লাস O2, তীরচিহ্ন দিয়ে 2S2O, এটাকেই বলা হচ্ছে কি রাসায়নিক সমীকরণ। তো এখান থেকে প্রথমে আমরা কি জানতে পারছি, বিক্রিয়ক ও বিক্রিয়জাত পদার্থের সংকেত জানতে পারছি, নাম জানতে পারছি। আমরা বলতে পারছি কি যে 2টা হাইড্রোজেন পরমাণু অক্সিজেন মানে O2-র সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে হাইড্রোজেনের সংকেত কি হচ্ছে H, অক্সিজেনের সংকেত কি হচ্ছে O,
জলের সংকেত কি H2O, এগুলো আমরা সব জানতে পারছি, নামগুলো জানতে পারছি, প্লাস সমীকরণ আমাদের যে সংকেত বা চিহ্ন সেটা আমরা জানতে পারছি। 2 নম্বর আমরা কি জানতে পারবো? বিক্রিয়া অংশগ্রহণকারী পদার্থগুলির উপস্থিত মৌলের নাম ও চিহ্ন। বিক্রিয়াতে আমরা যেই সমস্ত যৌগগুলো অংশগ্রহণ করছে সেটা কোন কোন মৌল দিয়ে তৈরি সেটা আমরা জানতে পারছি। যেমন জল কোন কোন মৌল দিয়ে তৈরি? জল কি হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি। হাইড্রোজেন মৌল, হাইড্রোজেন যে অণু আছে সেটা কী দিয়ে তৈরি হয়? হাইড্রোজেন মৌল দিয়ে তৈরি হয়, H দিয়ে। তো এরকম করে আমরা কি বিভিন্ন মানে আমাদের যে বিক্রিয়া যেসব পদার্থ অংশগ্রহণ করছে তাদের মৌলের নাম আমরা জানতে পারি। ক্লিয়ার? 3 নম্বর আমরা কি জানতে পারি? বলছে বিক্রিয়ক ও বিক্রিয়জাত পদার্থের আণবিক সংযুক্তি আমরা জানতে পারি। আণবিক সংযুক্তি মানে কি? আমাদের হাইড্রোজেন বা অক্সিজেন যেটাই আমরা বলছি তার একটা অণুতে কতগুলো পরমাণু আছে এবং কোন কোন মৌলের পরমাণু আছে সে বিষয়টা আমরা জানতে পারি। যেমন কি একটা হাইড্রোজেন অণুতে কয়টা হাইড্রোজেন পরমাণু থাকে? 2টা হাইড্রোজেন পরমাণু থাকে। একটা অক্সিজেন পরমাণুতে কয়টা আমাদের অক্সিজেন অণু, সরি, একটা অক্সিজেন অণুতে কয়টা অক্সিজেন পরমাণু থাকবে? 2টা অক্সিজেন পরমাণু থাকবে। আবার একটা অণু জলে কতগুলো পরমাণু থাকবে? 3টে পরমাণু থাকবে। কিসের কিসের পরমাণু? 2টা হাইড্রোজেন পরমাণু প্লাস একটা অক্সিজেন পরমাণু। তাহলে আমরা কি এখান থেকে এই জিনিসটা জানতে পারি। তা এটা গেল আমাদের কি গুণগত তথ্য। তাহলে আমরা রাসায়নিক সমীকরণ থেকে প্রথমত গুণগত তথ্য পাই। নেক্সট কি বলছে? পরিমাণগত তথ্য। আমরা বিভিন্ন কি পরিমাণগত তথ্য পাই। পরিমাণগত তথ্যের মধ্যে কি কি পড়ছে একটা একটা করে দেখি। 1 নম্বরে বলছে কি বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের অণু ও পরমাণুর সংখ্যা জানতে পারি। এটা আমরা অনেকবার আলোচনা করলাম। আমরা যেসব বিক্রিয়ক পদার্থ আছে মানে যারা বিক্রিয়া করছে প্লাস বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হচ্ছে তাদের পরিমাণটা আমরা জানতে পারি। মানে কয়টা অণু কাজ করছে এবং কয়টা পরমাণু মানে অংশগ্রহণ করছে সেটা আমরা বলে দিতে পারি। যেমন কি দেখো হাইড্রোজেন কয়টা, 4টা, 2 দুগুণে 4টা হাইড্রোজেন পরমাণু কাজ করছে, 2টা অক্সিজেন পরমাণু কাজ করছে, করে কি জল তৈরি করছে, এটা আমরা বলতে পারি। আবার এটা বলতে পারি কি 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন বিক্রিয়া করে 2 অণু জল তৈরি করছে। তাহলে আমরা অণু সংখ্যা দিয়েও বলতে পারি, আমরা পরমাণু সংখ্যা দিয়েও বলতে পারি। যখন বলবে কি পরমাণু সংখ্যা দিয়ে বলো তখন আমরা কি বলবো যে 4টা হাইড্রোজেন পরমাণু 2টা অক্সিজেন পরমাণুর সঙ্গে বিক্রিয়া করে 2টা জলের অণু তৈরি করছে। আবার এখানে যদি আমি পরমাণু অনুসংখ্যা দিয়ে বলি, অনুসংখ্যা দিয়ে বললে কি বলবো যে 2টা হাইড্রোজেন অণু এবং একটা অক্সিজেন অণু বিক্রিয়া করে 2টা জলের অণু তৈরি করছে। এই হলো আমাদের কি প্রথম যে আমাদের পয়েন্টটা সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা 2 নম্বর কি বলছে? বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থ সমূহের ওজন ও তাদের অনুপাত আমরা বলে দিতে পারি। দেখো এখান থেকে যদি বলে হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাতটা কত? 2:1। 2:1 অনুপাতে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে আমাদের জল তৈরি করে, আমরা অনুপাতটা বলতে পারি। আবার এখান থেকে আমরা কি ওজনটাও বলে দিতে পারি। ওজনটা কেমন করে বলবো? যদি আমরা হাইড্রোজেনের পরমাণু সংখ্যাটা জানি এবং সেই পরমাণুর মধ্যে কি পরিমাণ প্রোটন নিউট্রন থাকে অর্থাৎ ভর সংখ্যাটা জানি, ভর সংখ্যাটা বলতে পারলে আমরা কি কতগুলো হাইড্রোজেন এবং কতগুলো অক্সিজেন বিক্রিয়া করছে সেটা বলে দিতে পারবো। যেমন আমরা জানি হাইড্রোজেনের ভর সংখ্যা কত হয়? 1। আচ্ছা তাহলে এখানে কি করবে? 4 গ্রাম হাইড্রোজেন আমাদের বিক্রিয়া করবে। কেন 4 গ্রাম? কারণ কি এখানে 4টা হাইড্রোজেন পরমাণু কাজ করছে, 2 দুগুণে 4টা হাইড্রোজেন পরমাণু কাজ করছে। তাহলে একটা হাইড্রোজেন পরমাণু ভর যদি 1 গ্রাম হয়, 4টা হাইড্রোজেন পরমাণু ভর কত হবে? 4 গ্রাম। আবার আমরা এটাও জানি অক্সিজেনের আণবিক ভর কত? 32, বা সংক্ষেপে বলে অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16 হয়। তাহলে একটা অক্সিজেন পরমাণুর ভর যদি 16 গ্রাম হয়, 2টা অক্সিজেন পরমাণুর ভর কত হবে? 16 32 গ্রাম। ঠিক আছে, তার মানে কি 4 গ্রাম হাইড্রোজেন এবং 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে। এখন জলের ক্ষেত্রে আসি, এইচ এর হলো কত? একটা এইচ এর জন্য 1, এখানে আছে কি 2টা এইচ, আচ্ছা 2 দুগুণে 4টা এইচ আছে, 4টা এইচ এর জন্য কত হবে? 4 প্লাস অক্সিজেন কয়টা আছে এখানে? 2টা অক্সিজেন, একটার জন্য 16, 2টার জন্য কি 16 32, 16 32। ঠিক আছে, তাহলে 32 আর 4 দিয়ে কত হচ্ছে? 36। তা আমি কি করছি? 4 গ্রাম হাইড্রোজেন এবং 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 36 গ্রাম জল তৈরি করে, এটা আমরা বলতে পারি। তাহলে ওজন অনুপাতটা আমরা বলতে পারছি, এটা সিম্পল কথা। আচ্ছা 3 নম্বর কি বলছে? বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থ গ্যাসীয় হলে সমচাপ উষ্ণতায় এদের আয়তনগত অনুপাত আমরা বলে দিতে পারবো। এদের মানে যদি এগুলো সবগুলো গ্যাস হয়,
সবগুলো যদি গ্যাস হয় তাহলে আমরা কি বলতে পারি, এদের যে আয়তনগত অনুপাতটা আমরা বলে দিতে পারি। সাপোজ আমি ধরলাম যে হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে জলীয় বাষ্প তৈরি করছে। যদি এটা বিক্রিয়াটা এরকম হয় তাহলে আমি কি বলে দিতে পারবো, যে এদের যে আয়তনগত অনুপাতটা বলে দিতে পারবো। কেন? কারণ আমি জানি, আমরা যে গ্যাসের আচরণ চ্যাপ্টার পড়েছি সেখানে আমরা জানি কি, যে এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার। তাহলে এখানে মানে যে কোনো গ্যাসের তো হয় না, এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের যে আমাদের যে আয়তনটা কত হয়, 22.4 লিটার। তাহলে দেখো এখানে আমাদের হাইড্রোজেন কয় মোল আছে, 2 মোল। সামনে যে সংখ্যাটা থাকে সেটাই হলো কি মোল সংখ্যা। তাহলে এখানে হাইড্রোজেন আছে কয় মোল, 2 মোল। যদি আমরা একটা এসটিপিতে আমরা বিক্রিয়াটা ঘটাই তাহলে কি হবে, এখানে 2 মোল হাইড্রোজেনের আয়তন কত হবে, 2 × 22.4, তাহলে কত হবে, 44.8 লিটার। ঠিক আছে, তাহলে আমরা এসটিপিতে যদি বিক্রিয়াটা ঘটাই তাহলে হাইড্রোজেন গ্যাস কতটুকু আছে আমাদের এখানে, 44.8 লিটার। অক্সিজেন কত আছে, যেহেতু অক্সিজেন এখানে 1 মোল আছে, 1 মোল আছে মানে কি এখানে 22.4 লিটার আছে। তাহলে এসটিপিতে যদি বিক্রিয়াটা ঘটাই 44.8 লিটার হাইড্রোজেনের সঙ্গে 22.4 লিটার অক্সিজেনের বিক্রিয়া ঘটবে। আচ্ছা, জল কতটুকু উৎপন্ন হবে, দেখো এখানে 2 মোল জল আছে। আচ্ছা, 2 মোল জল আছে মানে কি, 2 × 22.4 সমান 44.8 লিটার জল তৈরি করবে। সিম্পল। আরেকবার বলছি, এসটিপিতে যদি বিক্রিয়াটা ঘটানো হয় এবং সবগুলো যদি গ্যাস হয় তাহলে দেখো 44.8 লিটার হাইড্রোজেনের সঙ্গে 22.4 লিটার অক্সিজেন বিক্রিয়া করবে এবং কি 44.8 লিটার আমাদের জল তৈরি করবে। এটা আমরা বলে দিতে পারি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আমাদের কি বলছে, বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের ভরের সমতার সাপেক্ষে ভর সংরক্ষণ সূত্রের সত্যতা আমরা যাচাই করে নিতে পারি। আমরা এখান থেকে বলে দিতে পারবো যে ভরের যে সংরক্ষণ সূত্র সেটা সত্য কি মিথ্যা, সেটা খাটছে কি খাটছে না, সেটা আমরা কি প্রমাণ করতে পারি। আচ্ছা, ভরের সংরক্ষণ সূত্র কি বলেছে, যে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে ভরের পরিমাণটা ধ্রুবক থাকে। অর্থাৎ কোনো বিক্রিয়া শুরুর আগে যেই পরিমাণ ভর আমাদের থাকে বিক্রিয়ক পদার্থগুলোর, এবং বিক্রিয়া করার পর যে উৎপন্ন পদার্থের যে ভরগুলো থাকে সেটা কি সমান হয়, তো সেটা আমরা বের করে দিতে পারি। দেখো আমরা একটু আগে দেখলাম এখানে 4 গ্রাম হাইড্রোজেন আর 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 36 গ্রাম জল তৈরি করে। এগুলো আমরা বের করে দেখালাম যে 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করছে, 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করছে এবং 36 গ্রাম জল উৎপন্ন করছে। তাহলে দেখো বিক্রিয়ার আগে মোট ভর কত হচ্ছে, এটা হলো কি বিক্রিয়ার আগে মোট ভর। তাহলে 4 গ্রাম প্লাস 32 গ্রাম কত গ্রাম হচ্ছে, 36 গ্রাম। তাহলে সিম্পল কথা, আমাদের 36 গ্রাম বিক্রিয়ার আগে ভর আর বিক্রিয়ার পরে ভর কত হচ্ছে, 36 গ্রাম। তাহলে কি ভরটা একই আছে, তো এটাকেই বলা হচ্ছে কি ভরের সংরক্ষণ সূত্র। তো কোনো বিক্রিয়ার আগে যে পরিমাণ ভর কাজ করে বিক্রিয়ার পরে সমান পরিমাণ ভর থেকে যায়। ঠিক আছে, তাহলে আমরা একটা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে এই সমস্ত বিষয় জানতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমরা কি নেক্সট যে টপিক সেটাতে চলে যাই। আচ্ছা, আমরা একটু আগেই দেখলাম ভরের সংরক্ষণ সূত্র, তো সেটা নিয়ে আমাদের একটু ভালো করে জানতে হবে। তো ভরের সংরক্ষণ সূত্র আমাদের কি বলছে, ভালো করে বুঝবে ভরের সংরক্ষণ সূত্র। তোমরা হয়তো আগেও একটু পড়েছো, তো এখন তোমরা এটা একটু ভালো করে জানবে। কি বলছে, প্রথমেই দেখো পদার্থের ভর অবিনশ্বর। অবিনশ্বর মানে কি, যেটা কি ধ্বংস হয় না বা ধ্বংস করা যায় না যাকে। অবিনশ্বর মানে হলো কি যেসব পদার্থকে আমরা ধ্বংস করতে পারি না। সেকেন্ড কি বলছে, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এই অবিনশ্বর কথাটা মানেই হলো কি, একে সৃষ্টিও করা যাবে না, একে ধ্বংসও করা যাবে না। না আমি চাইলে যে কোনো জায়গা থেকে 1 গ্রাম ভর তৈরি করতে পারবো না, বা আমি চাইলে 1 গ্রাম ভরকে যাই করি সেটাকে নষ্ট করতে পারবো না। তারপর কি বলছে, কোনো রাসায়নিক পরিবর্তনের আগে ও পরে পদার্থের মোট ভর সর্বদা সমান থাকে। যেটা আমি বললাম যে কোনো রাসায়নিক পরিবর্তন যখন ঘটবে বা রাসায়নিক বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে মোট ভর কি থাকবে, সমান থাকবে। এই সূত্রটি বিজ্ঞানী ল্যাভয়েসিয়ের 1774 খ্রিস্টাব্দে প্রবর্তন করেন। তাহলে তোমরা এটাও মনে রাখবে যে ভরের সংরক্ষণ সূত্র কে আবিষ্কার করেন, ল্যাভয়েসিয়ের। বিজ্ঞানীর নাম হলো ল্যাভয়েসিয়ের। আচ্ছা, এখানে তোমাদের দেখানো হয়েছে, এই দেখো মিথেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করছে। তো দেখো এখানে 16 গ্রাম মিথেন বিক্রিয়া করে 32 ডিগ্রি 64 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করছে, করার পর কি করছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে এবং কি 36 গ্রাম জল উৎপন্ন করছে। তো সবগুলো যোগ করে দেখো 16 প্লাস এখানে 64, হ্যাঁ 16 প্লাস 64 যোগ করলে কত হয় 80 গ্রাম।
তাহলে বিক্রিয়ার আগে মোট ভর কত ছিল 80 গ্রাম, বিক্রিয়ার পর মোট ভর কত হয় দেখো, এদিকে 44 গ্রাম প্লাস এখানে 36 গ্রাম, 44 আর 36 কত হয় 80 গ্রাম। তাহলে দেখো দুইটাই কি হয় সমান হয়। আমাদের বিক্রিয়ার আগে যে ভরটা থাকছে এবং বিক্রিয়ার পরে যে ভরটা থাকছে দুইটা কি হবে সমান হবে। এটাই হলো কি আমাদের ভরের সংরক্ষণ সূত্র। যাই হোক, যখন ভরের সংরক্ষণ সূত্র আসলো তখন বিজ্ঞানীগুলো একটা জিনিস নোটিশ করলো যে কিছু কিছু বিক্রিয়া আছে যেখানে কি ভরের সংরক্ষণ সূত্রটা খাটে না, অর্থাৎ কিছু পরিমাণ ভর কমে যায়। দেখা যায় কোনো কোনো বিক্রিয়া কিছু পরিমাণ ভর হাওয়া হয়ে যায়, মানে নেই, মানে বিক্রিয়ার আগে যে মোট ভর থাকে এবং বিক্রিয়ার পরে যে মোট ভর থাকে সেটা মিলে না। কোনো কোনো বিক্রিয়া দেখা যায় যে বিক্রিয়ার আগে যে ভরটা ছিল এবং বিক্রিয়ার পর যে ভরটা আসে সেটা কিছুটা কম হয়। আবার কিছু কিছু বিক্রিয়া দেখা যায় যে বিক্রিয়ার আগে যে ভরটা থাকে এবং বিক্রিয়ার শেষে যে ভরটা পাওয়া যায় সেটা একটু বেশি হয়। তো এখন বিজ্ঞানীগুলো মাথায় ঢুকলে যাচ্ছে এটা কেন হচ্ছে, যেহেতু আমরা ভরের সংরক্ষণ সূত্র বলেছে যে বিক্রিয়ার আগে মোট ভর এবং বিক্রিয়ার পর মোট ভর দুইটা সমান হওয়ার কথা, এখানে কিন্তু মিলছে না। তো যখন মিলছে না তখন আমাদের সেটা নিয়ে কোনো ধারণা ছিল না প্রথম দিকে। এরপর বিজ্ঞানী আইনস্টাইন আমাদের একটা নতুন সূত্র দেয় যেটাকে আমরা বলছি কি ভর ও শক্তির তুল্যতা সূত্র। এই সূত্র থেকে তারপর আমরা সেটাকে কি করতে পারি ব্যাখ্যা করতে পারি। তো আরেকটু বলে নিই আমি যে আমাদের কিছু কিছু বিক্রিয়া দেখা যায় কি যে বিক্রিয়া সাপোজ বিক্রিয়ার আগে যে মোট ভর থাকে বিক্রিয়ার পর যে মোট ভর পাওয়া যায়, যখন দেখা যায় কি বিক্রিয়ার পর মোট ভরটা একটু বেশি হয়, যখন বেশি হয় তখন দেখা যায় কি সেই বিক্রিয়া কিছু পরিমাণ শক্তি হ্রাস পায়, অর্থাৎ বিক্রিয়ার সময় কিছু পরিমাণ শক্তি বাইরে থেকে ওরা গ্রহণ করে। সাপোজ আমাদের কি ধরলাম, সাপোজ একটা পদার্থ রয়েছে প্লাস বি একটা পদার্থ রয়েছে, এর ভর হলো 5 গ্রাম, এর ভর হলো 10 গ্রাম, ঠিক আছে। তাহলে বিক্রিয়ার পর কি সি তৈরি হলো। আচ্ছা, সি এর ভর কত হওয়া উচিত ছিল, যেহেতু আমরা ভরের সংরক্ষণ সূত্র থেকে বলতে পারি সি এর ভর কি আগে যতটা ভর থাকবে সেটাই হওয়ার কথা, 10 প্লাস 15, 10 প্লাস 5 15 হওয়ার কথা, 15 গ্রাম। কিন্তু দেখা যায় কিছু কিছু বিক্রিয়া সেটা 15 গ্রাম হয় না, কত হয় যে একটু বেশি হয়, দেখা গেলো কি 15.25 গ্রাম, মানে 0.5 গ্রাম বেশি হচ্ছে। এখন এই যে 0.25 গ্রাম যে বেশি হচ্ছে, দেখা যায় যখন বিক্রিয়া যে মানে পরবর্তীতে যখন বিক্রিয়াজাত পদার্থের ভরটা একটু বেশি হয় তখন দেখা যায় এই বিক্রিয়া এখানে কিছু পরিমাণ শক্তি ওরা কি করছে গ্রহণ করছে, ঠিক আছে। আবার কিছু কিছু বিক্রিয়া দেখা যায় যে 5 গ্রাম আর 10 গ্রাম দুইটা পদার্থের বিক্রিয়া করার পর এখানে 15 গ্রাম না হয়ে একটু কম হয়, দেখা গেলো কি 14.9 গ্রাম তৈরি হলো। তাহলে 14.9 মানে কি 0.1 গ্রাম আমাদের কি ভর নেই, হাওয়া হয়ে যাচ্ছে। তখন দেখা যায় কি এই বিক্রিয়ায় কিছু পরিমাণ শক্তি আবার কি হয় ছেড়ে দেয়, কিছু পরিমাণ শক্তির কি বর্জন ঘটে। তো এটা তোমরা আগেও পড়েছো, তাপগ্রাহী বিক্রিয়া এবং তাপমোচী বিক্রিয়া। কিছু কিছু বিক্রিয়া কি তাপ গৃহীত হয় তখন সেটাকে আমরা তাপগ্রাহী বিক্রিয়া বলি, আর কিছু কিছু বিক্রিয়া কি তাপ ছেড়ে দেয় সেটাকে আমরা কি তাপমোচী বিক্রিয়া বলি। তো এই যে বিক্রিয়াগুলো ঘটছে, তাহলে এখানে এই যে ভরটা কমে যাচ্ছে এবং ভরটা যে বেড়ে যাচ্ছে এর সঙ্গে নিশ্চয়ই শক্তির কোনো একটা সম্পর্ক আছে, কারণ এই বিক্রিয়াগুলো দেখা যায় যখন ভর কমে তখন কি হয় শক্তির বর্জন হয়, আবার যখন দেখা যায় ভর বেড়ে যায় তখন দেখি শক্তির গ্রহণ হয়। তাহলে শক্তির সাথে নিশ্চয়ই ভরের কোনো একটা সম্পর্ক আছে, আর সেই সম্পর্কটা আমাদের কে দেন আইনস্টাইন। আচ্ছা, আইনস্টাইন কি বলেছেন দেখো, আইনস্টাইন বলেছেন কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে পদার্থের ভর ও শক্তির মোট পরিমাণ ধ্রুবক হয়। তার মানে আগে যেটা বলেছে শুধু ভরের পরিমাণটা বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে ধ্রুবক হয়, আইনস্টাইন সেটা না বলে তার সঙ্গে শক্তিটাকেও অ্যাড করে দিল, বললো কি কোনো বিক্রিয়ার আগে ভর ও শক্তির যে মোট পরিমাণ এবং বিক্রিয়ার পরে যে ভর ও শক্তির মোট পরিমাণ দুইটাই কি সমান হবে, ঠিক আছে। মহাবিশ্বের ভর ও শক্তির মোট পরিমাণ ধ্রুবক ও অপরিবর্তনীয়, অর্থাৎ আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে যে মোট শক্তি আর ভর দুটোকে যদি যোগ করি যেই পরিমাণটা পাবো, আজকে থেকে 1 বিলিয়ন বছর আগে যতটা ছিল আজকে থেকে 1 বিলিয়ন বছর পরেও টোটাল এই পরিমাণটা সেম থাকবে, অর্থাৎ ভর বদলে যেতে পারে। দেখা গেল আজকে থেকে 100 বছর আগে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ভর ছিল 5 কোটি গ্রাম, এখনো কি 5 কোটি গ্রামের জায়গায় 4 কোটি গ্রাম হতে পারে, ভরটা কমে যেতে পারে। যদি দেখা যায় ভরটা কমে গেছে তার মানে সেই ভরটা কি শক্তিতে পরিণত হয়েছে, এবং শক্তির পরিমাণটা আগে যদি কি 5000 কিলোজুল থাকে এখন কি সেটা 6000 কিলোজুল হয়ে যাবে, মানে একটু বেড়ে যাবে। তো এইভাবে কি শক্তি আর ভরটা দুইটাই মিলে ধ্রুবক থাকে, যে কোনো একটা জিনিস ধ্রুবক থাকে না। যদি বলি খালি শক্তি ধ্রুবক থাকে সেটাও ভুল, আবার যদি বলি শুধু ভর ধ্রুবক থাকে সেটাও ভুল। ভর ও শক্তি টোটালটাই হয় কি ধ্রুবক, অর্থাৎ তিনি সোজা কথা যেটা বলতে চেয়েছেন যে ভর থেকে শক্তি তৈরি করা যায় ও শক্তি থেকে ভর তৈরি করা যায়, অর্থাৎ যে বিক্রিয়ায় আমরা দেখলাম বিক্রিয়ায় ভরটা কমে যাচ্ছে, যেই পরিমাণ ভর কমছে সেই পরিমাণ ভর কি শক্তিতে পরিণত হচ্ছে। আবার কিছু কিছু বিক্রিয়া দেখলাম কি ভরটা কি বেড়ে যাচ্ছে,
তো যেই পরিমাণ ভরটা বেড়ে যাচ্ছে সেখানে কি কিছু পরিমাণ শক্তি এসে ভরে পরিণত হয়ে ভরটাকে বাড়িয়ে দিচ্ছে। তার মানে শক্তি থেকে ভর পাওয়া যায়, আবার ভর থেকে শক্তি পাওয়া যায়। এটি কথায় আমাদেরকে আইনস্টাইন বললেন। আর সেটা আমরা একটা সূত্রের সাহায্যে সেটা প্রকাশ করেছেন। সেই সূত্রটা হলো কি E = mc², যেটা আমরা কি আইনস্টাইনের সমীকরণ নামে জানি। খুব মানে খুবই এটা বিখ্যাত একটা সমীকরণ, E = mc²। অর্থাৎ আমি যদি 1 গ্রাম কোনো ভর আছে, সাপোজ 1 গ্রাম ভরকে যদি আমি শক্তিতে পরিণত করি, তাহলে কি পরিমাণ শক্তি পাবো? E = কি হবে? mc²। সি মানে কি? আলোর ভর। এম এর জায়গায় লিখবো 1, সি মানে আলোর গতিবেগ। আলোর গতিবেগ আমরা জানি 3 × 10⁸ মিটার/সেকেন্ড বা 3 × 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে এখানে কি হবে? 1 × 3 × 10⁻10 তার স্কোয়ার, মানে কত হবে? 9 × 10⁻20 আর্ক। এই পরিমাণ শক্তি আমাদের কি হবে? এত পরিমাণ শক্তি আমাদের উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল স্টয়চিওমেট্রি, রফলা হবে এখানে। হ্যাঁ, তাহলে আমরা কি ভর ও শক্তির তুল্যতা সূত্র দেখলাম। এরপর আমরা দেখব কি স্টয়চিওমেট্রি। দেখো স্টয়চিওমেট্রি, তোমাদের এই যে চ্যাপ্টারটা মেন জিনিস হলো স্টয়চিওমেট্রি। তোমাদের কিছু অঙ্ক থাকবে এই পরীক্ষায়। আমি বললাম একটা 3 নম্বর অঙ্ক থাকে, এবং সেই 3 নম্বর অঙ্কটা আমরা যেই পদ্ধতিতে সলভ করি সেই পদ্ধতিটাই হলো কি স্টয়চিওমেট্রি। অর্থাৎ যেই পদ্ধতিতে আমরা রাসায়নিক বিক্রিয়ার যে বিভিন্ন জিনিসগুলো গণনা করি, যে কতটা ভর আসলে কতটা আমরা ভর পাবো, বা কতটা কয় মোল বিক্রিয়া করলে কয় মোল বিক্রিয়াজাত পদার্থ পাবো, সেই সম্পর্কিত মানে সেই সম্পর্কিত যে গণনা আছে সেটাকে আমরা কি বলছি? স্টয়চিওমেট্রি। দেখো এখানে কি বলছে, একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ এর মধ্যে পরিমাণগত সম্পর্ককে নির্ভর করে ভিন্ন ধরনের রাসায়নিক গণনার পদ্ধতিকে স্টয়চিওমেট্রি বলে। তার মানে কি, আমরা একটা রাসায়নিক বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে যে ভর বা ওজন বা কি আয়তন ইত্যাদি বিষয়কে কি মাথায় রেখে যে বিভিন্ন রকম গণনা করি, যাচ্ছে এটা তো এত অণু বিক্রিয়া করছে, তাহলে এটা কত অণু উৎপন্ন হতে পারে, এই সংক্রান্ত গণনাগুলিকে আমরা কি বলি? স্টয়চিওমেট্রি। তো স্টয়চিওমেট্রি এখানে আমাদের দুইটা পদ্ধতি আছে। আমরা দুইটা পদ্ধতি দিয়ে আমরা অঙ্কগুলো করব। কি কি পদ্ধতি আছে? একটা হলো কি ওজন বা মোল গণনা, এটা একটা পদ্ধতি। আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে আমাদের কি, দাঁড়াও, এখানে আরেকটা পদ্ধতি আছে কি ওজন বা মোল আয়তন, ওজনের সাথে আয়তন বা মোলের সাথে আয়তন, এই সংক্রান্ত গণনা। এই গণনাগুলোকে আমরা বলি স্টয়চিওমেট্রি। তো এগুলো এখানে বিশেষ কিছু বলার নেই, এখানে জাস্ট তোমরা একবার দেখে নেওয়ার জন্য দেখে নিতে পারো এটা। কিন্তু আমরা যখন অঙ্ক করব এত কিছু আমাদের মাথায় রেখে অঙ্ক করা সম্ভব না। আমরা যখন অঙ্ক করব আমরা আমাদের প্রসেসে অঙ্ক করব, একদম সিম্পল সোজা অঙ্ক। ছোটোবেলায় যে সমস্ত ঐকিক নিয়ম তোমরা শিখেছো, জাস্ট সেই ঐকিক নিয়মটা এখানে প্রয়োগ করলেই আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। তো এত কিছু মাথায় রাখার এখানে দরকার নেই। আমি একবার শুধু বলে দিচ্ছি যে ওজন বা মোল গণনার ক্ষেত্রে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। কী কী জিনিস মাথায় রাখতে হবে সেটা আমি একটু বলে দিই। 1 নম্বর বলছে কি, রাসায়নিক বিক্রিয়াটির সমীকরণ সম্পূর্ণ ও সঠিকভাবে লিখতে হবে। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি সমতাযুক্ত হতে হবে। অর্থাৎ সমীকরণটা যেন আমরা ভুল না লিখি, সমীকরণটাকে ভালো করে লিখতে হবে। আর ওখানে আমাদেরকে সমতা বিধান করেই লিখতে হবে। আমি যদি সমতা বিধান না করি তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো না, সেখান থেকে আমরা গণনা যেটা করবো সেটা ভুল আসবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আমার কি মাথায় রাখতে হবে, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের আণবিক গুরুত্বকে তাদের অনুসংখ্যা দিয়ে গুণ করে পদার্থগুলির নিচে লিখতে হবে। যেমন বললাম কি H2 প্লাস 2H2 প্লাস O2 থেকে তৈরি হচ্ছে কি 2H2O। তো যখন আমি গণনা করব আমি কি করব, এই যে আমাদের হাইড্রোজেন যে অণুটা আছে এর আণবিক গুরুত্ব কত হয়? 2 হয়, ঠিক আছে। আবার অক্সিজেনের আণবিক গুরুত্ব কত হয়? 2 হয়। আমি কি করব, এদের আণবিক গুরুত্বকে তাদের যে মোল সংখ্যা, এটাকে বলা হয় মোল সংখ্যা, এই আণবিক গুরুত্বকে মোল সংখ্যা দিয়ে নিচে লিখে দিব। আচ্ছা, এখানে কত? এখানে কিচ্ছু নেই, মানে কি 1 আছে, তাহলে 2কে 1 দিয়ে গুণ করে এখানে লিখে দিব। আচ্ছা, H2 এর আণবিক গুরুত্ব কত হয়? 18, 18কে 2 দিয়ে গুণ করে এখানে লিখে দিব, ঠিক আছে। তাহলে এই জিনিসটাই বলছে যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের আণবিক গুরুত্বকে তাদের অনুসংখ্যা দিয়ে গুণ করে পদার্থগুলির নিচে লিখতে হবে। 3 নম্বর কি বলছে, এইভাবে লিখিত বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ওজনের অনুপাত এবং প্রদত্ত তথ্য থেকে নির্ণয় ওজন বের করতে হবে। তার মানে সাপোজ আমার এটা দেওয়া নেই, ঠিক আছে, আমাদের দেওয়া আছে কি 4 গ্রাম, আমাদের বললো কি যে 72 গ্রাম, সরি আমি অন্যভাবে বলি, আচ্ছা 8 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে
8 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করছে, কত গ্রাম H2O উৎপন্ন হবে। এটা আমাকে অঙ্ক দিবে এরকম করে, যে আমাদের একটা বিক্রিয়া 8 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করছে, করলে কি কত গ্রাম জল উৎপন্ন করবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 4 গ্রাম যখন হাইড্রোজেন বিক্রিয়া করে, তখন কি এখানে যদি 18 হয়, 18 দুগুণে 36 গ্রাম জল তৈরি হয়। সিম্পল কথা, 4 গ্রাম হাইড্রোজেন যখন বিক্রিয়া করে 36 গ্রাম জল উৎপন্ন হয়। তাহলে 8 গ্রাম যখন হাইড্রোজেন বিক্রিয়া করবে, মানে হাইড্রোজেনটা কি ডাবল বিক্রিয়া করছে, তাহলে এখানেও কি ডাবল পরিমাণ জল উৎপন্ন হবে। তাহলে 36-এর জায়গায় কত গ্রাম, 72 গ্রাম জল উৎপন্ন হবে। তো এইভাবে আমাদের বের করতে বলবে, আমরা সিম্পলি ঐকিক নিয়ম করে বের করে দেব। তারপর কি বলছে, গণনার একই প্রকার একক ব্যবহার করতে হবে। আচ্ছা, গণনা যখন করবো তখন এইদিকে যদি গ্রাম ইউজ করি, এদিকেও আমাকে গ্রাম ইউজ করতে হবে, এদিকে যদি মোল ইউজ করি, এদিকেও মোল ইউজ করতে হবে। মানে আমাদের যে এককগুলো আছে এমন হবে না যে আমি একটাকে এসআই একক ইউজ করছি, একদিকে সিজিএস, এরকম করলে হবে না, আমাদেরকে একই একক ব্যবহার করতে হবে। এই হলো আমাদের কি ওজন ওজন বা মোল মোল গণনা। তো এখান থেকে আমাদের একটা জিনিস পড়তে হবে কি, বাষ্প ঘনত্ব। তবে বাষ্প ঘনত্ব আমাদের এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চিন আসে আমাদের। তো সেই জন্য আমাদের এই জিনিসটা একটু ভালো করে দেখতে হবে। তো গ্যাসের বাষ্প ঘনত্ব বলতে আমরা কি বুঝি, দেখি একটু কি বলছে এখানে। এখানে বলছে কি, একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাস সম আয়তন হাইড্রোজেনের গ্যাসের তুলনায় যতক্ষণ ভারী, সেই সংখ্যাটিকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। তাহলে বাষ্প ঘনত্ব মানে কি, আমরা সাপোজ কোনো একটা গ্যাস নিয়েছি, তো যেই চাপ উষ্ণতা আমি গ্যাসটা আছে, সেই চাপ উষ্ণতা সেটা হাইড্রোজেনের তুলনায় যত গুণ ভারী, সেটাকে আমরা বলছি কি তার বাষ্প ঘনত্ব। যেমন কি আমাদের অক্সিজেন যে আছে, একটা অক্সিজেন, হাইড্রোজেন কত হয়, 1 হয়, অক্সিজেন কত হয়, 16 হয়। তাহলে হাইড্রোজেন অক্সিজেনের তুলনায় কত গুণ ভারী, হাইড্রোজেন অক্সিজেনের তুলনায় 16 গুণ ভারী। তাহলে যদি বলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত হবে, 16 হবে। তাহলে হাইড্রোজেন মানে আমাদের যে কোনো গ্যাস হাইড্রোজেনের তুলনায় যতক্ষণ ভারী, সেই সংখ্যাটিকে আমরা কি বলি, বাষ্প ঘনত্ব বলি। সেটা বের করার সূত্র কি, যে বাষ্প ঘনত্ব সমান সমান হবে কি, ভি আয়তন গ্যাসের ভর আর ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এই দুইটা যদি আমি মানে ভাগফলটা বের করি, সেটাই হবে আমাদের কি, বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব থেকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, এর বৈশিষ্ট্যগুলো। 1 নম্বর কি, একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে বাষ্প ঘনত্বের মান নির্দিষ্ট, অর্থাৎ অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে বাষ্প ঘনত্ব যেটা হবে সেটাই হবে, সেটা চেঞ্জ হবে না, ঠিক আছে। কোনো গ্যাসের ক্ষেত্রে বাষ্প ঘনত্ব চাপ ও তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। বাষ্প ঘনত্ব কি হয়, চাপ ও তাপমাত্রার উপর নির্ভর করে না। চাপ যতই হোক, তাপমাত্রা যতই হোক, সেটাকে চেঞ্জ হবে না। সাপোজ আমি বললাম যে এসটিপিতে যদি কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 16 হয়, তাহলে ধরলাম অন্য যে কোনো তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর 9000 সিসি চাপে গ্যাসটার তাপমাত্রা বাষ্প ঘনত্ব কি একই হবে। চাপ বাড়ালে বা কমালে, উষ্ণতা বাড়ালে বা কমালে বাষ্প ঘনত্ব পাল্টায় না। আর বাষ্প ঘনত্বের কোনো একক নেই, এটা সিম্পল কথা। আমরা ছোটবেলায় 9-এ পড়েছি কি, যে যখন কোনো একটা রাশি দুটি সমযোজী রাশির অনুপাতের আকারে প্রকাশ করা হয়, তখন তার কোনো একক থাকে না। এখানেও তো কি দেখো, এখানে উপরেও আয়তন, নিচেও আয়তন, দুই আমরা বাষ্প ঘনত্ব কি, আয়তন বাই আয়তন এই অনুপাতে লিখি, তাহলে দুইটাই সমযোজী রাশির অনুপাত, তাই এর কোনো একক থাকবে না। গেল। এবার বাষ্প ঘনত্বের সাথে আমাদের কি আণবিক ভরের একটা সুন্দর সম্পর্ক আছে, যেটা তোমাদের বারবার, এই যে সম্পর্কটা নিচে দেখে নাও আগে। এম ইকুয়ালস টু কি হয়, এই যে এম ইকুয়ালস টু 2D, এটা তোমাদের পরীক্ষা বারবার আসে। হ্যাঁ, পরীক্ষা কি এসে কোশ্চেনটা, যে বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্কটি হলো, 4টা অপশন দিয়ে দেয়, এম ইকুয়ালস টু D/2 এইভাবে দিয়ে দেয়। হ্যাঁ, D/2 1 নম্বর অপশন। আরটা দিয়ে দেয় কি, এম ইকুয়ালস টু D স্কোয়ার। 3 নম্বর দিয়ে দিল ধরো এম ইকুয়ালস টু 2D। 4 নম্বর অপশন দিয়ে দিল কি, D ইকুয়ালস টু 2M। বললো কোনটা ঠিক, তখন তোমাদের এই যে এম ইকুয়ালস টু 2D এটা তোমাদের ঠিক। এই জিনিসটা মানে ধরো যদি এবছর না দেয়, পরের বার দিয়ে দেয়, তারপর বছর না দিলে তারপর বছর দিয়ে দেয়, বারবার রিপিট হয়। তাই তোমাদের এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে, যে এম ইকুয়ালস টু 2D, অর্থাৎ আণবিক ভর সমান সমান 2 গুণ বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব ডাবল হয়। তো সেটাই আমাদেরকে এখন প্রমাণ করবো আমরা। সেই প্রমাণটা তোমাদের পরীক্ষা আসার চান্স খুব কম, তা একবার দেখে নিও। আচ্ছা, আমরা বাষ্প ঘনত্ব মানে কি জানি, যে ভি আয়তন গ্যাসের ভর আর সম উষ্ণতা ও চাপে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, এটা আমরা দেখলাম। কারণ কি, বাষ্প ঘনত্ব মানেই হলো হাইড্রোজেন গ্যাসের তুলনায় সেটা যত গুণ ভারী। তোমরা হাইড্রোজেন গ্যাসের অনুপাতটা বের করছি, তাহলে এটাই হলো আমাদেরকে বাষ্প ঘনত্ব। এবার আমরা এটা পড়েছি যে কি, অ্যাভোগাড্রো প্রকল্পে আমরা কি পড়েছি, যে ভি আয়তন কোনো গ্যাসে এন সংখ্যক অণু থাকলে সমান চাপ উষ্ণতায়
ভি আয়তন হাইড্রোজেন গ্যাসে সমান পরিমাণ অণু থাকবে। এটা আমরা পড়েছি যে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। চাপ আর উষ্ণতা যদি নির্দিষ্ট থাকে তাহলে সমায়তন সকল গ্যাসে সমান পরিমাণ অণু থাকে। তাহলে এখানেও তো আমাদের কি সম উষ্ণতার চাপ মানে চাপ আর আয়তনটা সমান আছে। এখানেও কি ভি আয়তন গ্যাস আছে, এখানে ভি আয়তন হাইড্রোজেন গ্যাস আছে। তাহলে এখানে যদি এন সংখ্যক অণু থাকে তাহলে এখানেও কত থাকবে, এন সংখ্যক অণু থাকবে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন গ্যাসের অণু যদি এন হয় তাহলে আমাদের যেই গ্যাসটা নিয়ে আমরা বাষ্প ঘনত্ব বের করছি তার অনুসংখ্যা কত হবে, এন হবে। তাই সেই জিনিসটিকে আমি কি অনুসংখ্যা দিয়েও লিখতে পারি। তাহলে বাষ্প ঘনত্ব সমান আমি কি লিখতে পারি, এন সংখ্যক গ্যাসের অণুর ভর আর এন সংখ্যক হাইড্রোজেন গ্যাসের অণুর ভর, এই অনুপাতও লিখতে পারি আমি। তাহলে ভি আয়তনটা ক্যান্সেল করে এন সংখ্যক গ্যাসের অণুর ভর লিখতে পারি। আবার ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরটাকে আমি কি লিখতে পারি, এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর লিখতে পারি। আচ্ছা হইলো, তাহলে এখান থেকে এন এন কাটা যাবে, এন এন কাটা গেলে কি থাকবে, এক পড়ে থাকবে, উপরে এক পড়ে থাকবে, নিচেও কি উপরে পড়ে থাকবে এক, নিচে পড়ে থাকবে এক। তাহলে আমি এখন কি লিখতে পারি, একটি গ্যাসের অণুর ভর আর একটি কি হাইড্রোজেন গ্যাসের অণুর ভর, এটা লিখতে পারি। এখন দেখো একটি হাইড্রোজেন অণুর ভর কি হয়, দুইটি হাইড্রোজেন পরমাণুর ভর হয়। আমরা জানি একটা হাইড্রোজেন অণুতে কি দুইটা হাইড্রোজেন পরমাণু থাকে, আমরা H2 লিখি, এটা হলো কি হাইড্রোজেন অণু। তাহলে হাইড্রোজেন অণুতে কি দুইটা হাইড্রোজেন পরমাণু থাকে, তাই আমি নিচে লিখছি কি দুইটি হাইড্রোজেন পরমাণুর ভর। ঠিক আছে, তাহলে একটি হাইড্রোজেন অণুর ভরের জায়গায় কি লিখছি, দুইটি হাইড্রোজেন পরমাণুর ভর। আবার এখানে যাচ্ছে একটি গ্যাসের অণুর ভর, এটাকে আমি কি লিখছি, উক্ত গ্যাসের এক অণুর ভর। একটি গ্যাসের অণুর ভরটা আমি কি লিখতে পারি, ওই যে গ্যাসটা আছে তার এক অণুর ভর। আচ্ছা, তার মানে এখানে কি আমার নিচে নিচে আছে দুই। আবার দেখো আমরা ছোটবেলায় পড়েছি আণবিক ভর মানে কি, কোনো একটা গ্যাসের এক অণুর ভর হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী সেটাকেই বলা হয় কি তার আণবিক ভর। তোমরা মৌলের ধারণা চ্যাপ্টার 9 ক্লাস 9 মৌলের ধারণা, সেখানে পড়েছো আণবিক ভর কাকে বলে। সেখানে কি পড়েছিলে যে কোনো একটি গ্যাসের এক অণুর ভর কোনো একটি গ্যাসের একটি অণুর ভর হাইড্রোজেন পরমাণুর তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাকে আমরা কি বলি, আণবিক ভর বলি। তাহলে এখানে এই যে 1/2 এটা তো থেকে গেল, আর এই যে কথাটা উক্ত গ্যাসের এক অণুর ভর আর হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর, এই যে অনুপাতটা পাচ্ছি এটাকে আমরা কি বলছি, এম। এম মানে আণবিক ভর। ক্লিয়ার, তাহলে হাফ এম। তাহলে আমাদের আলটিমেট কি এসে ডি ইকুয়ালস টু হাফ এম আসছে, এই যেটা আসছে ডি ইকুয়ালস টু হাফ এম, এটা আসছে। এখন আমি যদি এখান থেকে যদি এম এর মানটা বের করি, এম সমান সমান কি হবে, এই টুটা এদিকে চলে আসবে, এমটা তো থাকলো আর টুটা এদিকে আসলে 2 ইন্টু ডি, 2D। তো এম ইকুয়ালস টু 2D, এটাই আমাদের রিলেশন। খুব ইম্পর্টেন্ট রিলেশন, ভালো করে মনে রাখবে। আচ্ছা, ওটা নিয়ে বেশি বলার নেই, ওটা তোমার ভালো করে খুব ভালো করে মনে রাখবে যে এম ইকুয়ালস টু যে 2D হয়, এই কথাটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আমাদের কি আছে, ওজন বা মোল আয়তন সংক্রান্ত গণনা। ওজনের সাথে আয়তন এবং মোলের সাথে আয়তন, সেই গণনাগুলো। আচ্ছা, এখানে তোমাদের কি কি মনে রাখতে হবে, ফার্স্ট কথা মনে রাখতে হবে কি, এসটিপিতে যে কোনো আমাদের একটু কি বলছে দেখো, 1 নম্বর, হ্যাঁ, যে এসটিপিতে 1 গ্রাম অণু বা 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার হয়। আচ্ছা, এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার, 1 মোল কিন্তু, হ্যাঁ 1 মোল বা 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের ভর কত, আয়তন কত হয়, 22.4 লিটার, অথবা কি 22,400 সিসি বা সেমিকিউব, এটা মনে রাখবে। 2 নম্বর পয়েন্ট কি বলছে, সমীকরণে প্রকাশিত গ্যাসগুলির আয়তন এসটিপিতে ধরা হয়। আমরা যখন কোনো একটা সমীকরণ লিখব সেটা আমরা অন্য কোনো তাপমাত্রায় আমরা বের করতে পারবো না, আমরা এসটিপিতেই বের করবো। তাহলে এসটিপিতে আমরা যে সমীকরণটা লিখে নিচে যে বললাম যে আমাদের সংখ্যাগুলো লিখতে হবে, আণবিক ভর, আয়তন, তো আয়তন এগুলো কোন তাপমাত্রায় লিখতে হবে আমাদের, এসটিপিতে কথা সেটাই আমাদের লিখতে হবে। যদি গ্যাসীয় পদার্থগুলির আয়তন এসটিপিতে না দেওয়া থাকে সেক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2 প্রয়োগ করে এসটিপিতে গ্যাসীয় পদার্থগুলির আয়তন নির্ণয় করতে হবে। যদি দেখা যায় কোনো অঙ্কে বা কোনো গণনার ক্ষেত্রে আমাদের এমন কিছু দেওয়া থাকে যে এসটিপিতে দেওয়া নেই, অন্য কোনো তাপমাত্রা দেওয়া আছে, তখন আমরা কি করব, আগে কি ওই গ্যাসটার আয়তনটা আমরা এসটিপিতে বের করব, এসটিপিতে বের করে তারপর আমরা কি গণনা কাজ করতে পারি। আমরা অঙ্ক করব যখন দেখব যে কোনোটা যখন অঙ্কে আমাদের এসটিপিতে দেওয়া থাকবে না, তখন আমরা কি করব, আগে এসটিপিতে তার আয়তনটা বের করে নেব। ঠিক আছে, বের করে নেওয়ার পর তারপর সেটা থেকে আমি কি করব, গণনা করব। আর সেটা করার জন্য আমাদের এই সূত্রটা কাজে লাগবে, P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2। 3 নম্বর কি বলছে, গ্যাসের আণবিক গুরুত্ব সমান সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, অর্থাৎ M ইকুয়ালস টু 2D। এটা আমরা এখনই প্রমাণ করলাম।
আচ্ছা 4 নম্বর কি বলছে, এসটিপিতে 1 লিটার S2 গ্যাসের ভর কত হয়? 0.089 গ্রাম হয়। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এসটিপিতে যে কোনো গ্যাসের ভর কত হয়? আচ্ছা, এসটিপিতে 1 লিটার S2 গ্যাসের ভর কত হয়? 0.089 গ্রাম। এটা মনে রাখবে, তোমাদের অঙ্কে কাজে লাগতে পারে। 5 নম্বর কি বলেছে, এসটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের ওজন কত হয়? যে কোনো গ্যাসের ওজন হয় গ্যাসটির বাষ্প ঘনত্ব ইন্টু 0.089 গ্রাম। আমরা জানি যে বাষ্প ঘনত্ব কি, কোনো একটা গ্যাসের অণু একটি হাইড্রোজেন অণুর থেকে যত গুণ ভারী সেটাকে আমরা কি বলি? তার বাষ্প ঘনত্ব বলি। তাহলে ওখান থেকে আমরা লিখতে পারি কি, কোনো গ্যাসের ওজন কি হবে? গ্যাসটির বাষ্প ঘনত্ব প্লাস হাইড্রোজেন অণুর যে ওজনটা আছে সেটা আমরা এখানে লিখে দিলাম 0.089। আচ্ছা 6 নম্বর কি, বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ থেকে বিক্রিয়কের ওজন বা আয়তন নির্ণয় করা হয়। তো এই সমতাযুক্ত অবশ্যই হতে হবে, সমতাযুক্ত সমীকরণ ছাড়া আমরা কি নির্ণয় করতে পারবো না। যাই হোক, আমাদের আজকে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল। তো আজকে আমরা থিওরিটা দেখে নিলাম, 3 নম্বর চ্যাপ্টার যা কিছু থিওরি আছে সেটা দেখে নিলাম। এরপর আমরা কি, এর পরের দিনের ক্লাস থেকে আমরা অঙ্ক করা শুরু করব। তোমরা এই জিনিসগুলো টপিকগুলো ভালো করে পড়ে রেখো, তোমাদের আশা করি পরের দিন যখন অঙ্ক করব তখন কোনো সমস্যা হবে না, সব কিছুকে ইজিলি তোমরা সলভ করতে পারবে। আর আমার মনে হয় এই চ্যাপ্টারটা অনেকেই ভয় পেয়ে থাকে। আমিও তোমাদের আগেও বলেছি যে এই চ্যাপ্টারটা ছাত্রদের একটা ভয়ের জায়গা, কিন্তু তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। আশা করি তোমাদের এই চ্যাপ্টারের যে অঙ্ক থাকবে, তোমরা জাস্ট এখানে ভিডিও দেখবে আর পরীক্ষায় গিয়ে বসে অঙ্ক করবে। মাঝখানে তোমাদের যদি একবারও না দেখো কোনো কিছু বইয়ের, তাও তোমরা অঙ্কটা নামিয়ে দিয়ে আসতে পারবে। এইটুকু আমার উপর ভরসা রাখতে পারো, ঠিক আছে? তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা অনলাইনে দেখছো, তোমরা হয়তো এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, তো যদি না করে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে আমাদের একটাই আবদার, আমরা তোমাদের সব কিছু ভিডিও, সব কিছু আমাদের ম্যাটেরিয়ালস ফ্রি অফ কস্ট তোমাদের অ্যাভেলেবেল করাচ্ছি। তোমাদের শুধু এইটুকু অনুরোধ, তোমরা কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থেকো। তোমাদের মাধ্যমিকের রেজাল্ট ভালো করার দায়িত্ব আমাদের। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।